পড়াবো ক্রেবস চক্র। আমরা সবাদ শ্বসনের পর্যায়গুলো পড়াচ্ছি। সবাদ শ্বসনের দ্বিতীয় পর্যায় হলো কি ক্রেবস চক্র। তো ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়া যুক্ত ইউক্যারিওটিক বায়ুজীবী সজীব কোষে। দেখো বায়ুজীবী কারা তারা বলেছি আমি, সুতরাং আর নতুন করে বলছি না। তাহলে মাইটোকন্ড্রিয়া আছে যেসব সজীব কোষ তারা ইউক্যারিওটিক এবং বায়ুজীবী। কারণ ক্রেবস চক্রে মূল উপাদান হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়েটা আমরা কিভাবে পাবো? আমরা তো গ্লাইকোলাইসিস পড়েছি, সেখানে কি হয়েছে গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট তৈরি হয়েছে। এখন পাইরুভেটকে অ্যাসিটাইল কোতে পরিণত হতে হবে, সেই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করবে। এখন তাহলে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। সেটা কিন্তু একটা পর্যায়, সেই জন্য অনেক জায়গায় দেখবে সবাদ শ্বসনের 4টি পর্যায় বলা হয়েছে। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে কি পাইরুভেট ডিকার্বক্সিলেশন। সেটা আমরা একটু শর্টে লিখেছি। দেখো প্রথমে কি পেয়েছিলাম আমরা? পাইরুভেট। কোথা থেকে পেয়েছি? গ্লুকোজ। 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। আমি জায়গা বেশি লাগবে বলে আমি শুধু পাইরুভেট লিখেছি, অবলিক দিয়ে আর পাইরুভিক অ্যাসিড লিখে। তাহলে গ্লুকোজ থেকে আমরা পেয়েছি কি পাইরুভেট 2 অণু, এবং তারা সবাই কি ওই যৌগগুলো 3 কার্বন যুক্ত। 6 কার্বন যুক্ত গ্লুকোজ থেকে 3 কার্বন যুক্ত পাইরুভেট পেয়েছি 2 অণু। এই প্রক্রিয়াটা কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এটা ডিটেইলস পড়া হয়েছে, তাই আর লিখছি না। এনজাইম লাগছে কি লাগছে এগুলো আর ডিটেইলসে গেলাম না। এবার পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, সেই অ্যাসিটাইল কোয়েটাই ক্রেবস চক্রে প্রবেশ করবে। এক এক করে আসি। তাহলে পাইরুভেট হচ্ছে 3 কার্বন যুক্ত। দেখো আমি সার্কেল করে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা, আর অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন যুক্ত। সুতরাং পাইরুভেট একটি এনজাইম এবং কোএনজাইম এর সাহায্যে কি লাগছে কোএ আর একটি এনজাইম পাইরুভিক ডিহাইড্রোজিনেজ পাইরুভিক ডিহাইড্রোজিনেজ কি একটি উৎসেচক, আর কোএনজাইম হচ্ছে কি একটা কোএনজাইম। এর সাথে বিক্রিয়ায় কি তৈরি করছে? অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে ক্রেবস চক্রে প্রবেশ করবে। তাহলে দেখো 3 কার্বন যুক্ত পাইরুভেট থেকে 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে। তাহলে একটা কার্বন পরমাণু বেরিয়ে গেছে, কি হিসেবে বেরিয়ে গেছে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে প্রথম আমরা শ্বসনে দেখো সবাদ শ্বসনের প্রথম কার্বন ডাই অক্সাইড আমরা পেলাম, যেটা বেরিয়ে গেল। আমরা কত অণু কার্বন ডাই অক্সাইড পাবো? 1 অণু গ্লুকোজে জারণে 6 অণু কার্বন ডাই অক্সাইড পাবো। তাহলে প্রথম কার্বন ডাই অক্সাইড বের হলো। এই পর্যায়ে এটাকে কি বলা হয়? পাইরুভেটের জারকীয় ডিকার্বক্সিলেশন। পাইরুভেটের জারকীয় ডিকার্বক্সিলেশন। এটা লিখে রাখলাম ব্র্যাকেটে পর্যায়। তাহলে যে 3টে পর্যায় পড়েছিলাম তার সাথে আরেকটা যোগ হলো। দেখবে অনেক জায়গায় এই পর্যায়টাকে নিয়ে 4টে পর্যায় বলেছে, আমি তখন 4টে পর্যায় বলিনি, এখন বললাম। কারণ তোমরা এটা পর্যায়ের মধ্যে বলতে পারো, নাও বলতে পারো। কি কি পর্যায় হলো তাহলে? গ্লাইকোলাইসিস, পাইরুভেটের জারকীয় ডিকার্বক্সিলেশন, ক্রেবস চক্র, আর আরেকটা আছে কি আমাদের প্রান্তীয় শ্বসন ও ইলেকট্রন পরিবহন তন্ত্র। তাহলে এটা একটি পর্যায়, ছোট্ট পর্যায়, কারণ অ্যাসিটাইল কোয়ে পাইরুভেট থেকে তৈরি হবে। এটা গ্লাইকোলাইসিসের মধ্যেও পড়বে না, ক্রেবস চক্রের মধ্যেও পড়বে না। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের একটা
সংযোগী পর্যায়। তাহলে কি হলো, অ্যাসিটাইল কোয়ে আমরা পেলাম। দেখো আমি এখান থেকে প্রথম থেকে লিখে দিয়েছি যাতে বুঝতে পারো। গ্লুকোজ 2 অণু পাইরুভেট তৈরি করেছে, তাহলে প্রত্যেক অণু পাইরুভেট 1 অণু করে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, এই পাইরুভেটও 1 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। সুতরাং এইখানটা আমি লিখেছি, এই জায়গাটা লিখলাম না, কোয়ে লিখলাম না, এনজাইমের নাম লিখলাম না, বা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে এই বিক্রিয়া আর লিখলাম না, সেম হবে। শুধু দেখালাম যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে পাইরুভেট থেকে, এবং অ্যাসিটাইল কোয়ে এবার ক্রেবস চক্রে প্রবেশ করলো। আরেকটি বিষয় প্রথমে মনে রাখতে হবে, গ্লুকোজ থেকে যে পাইরুভেট তৈরি হলো সেটা কোথায় তৈরি হলো? কোষের সাইটোপ্লাজমে। কিন্তু পাইরুভেট থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে এটা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে বা ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়ার ছবিটা মনে পড়ছে? দেখো এই যে আমার মাইটোকন্ড্রিয়া একটা রাখি আঁকি, দুটো পর্দা আছে মাইটোকন্ড্রিয়া, অন্তঃপর্দা আর বহিঃপর্দা। মনে পড়েছে? এটা হচ্ছে অন্তঃপর্দা, ম্যাট্রিক্স বা ধাত্রের মধ্যে ঢুকে ক্রিস্টি গঠন করেছে, এটা বহিঃপর্দা। তাহলে বহিঃপর্দা ছবিটা মনে করো, কোষ পড়াবার সময় পড়িয়েছি অন্তঃপর্দা, তাই তো? তাহলে অন্তঃপর্দার বহিঃপর্দার মাঝে একটা প্রকোষ্ঠ আছে, এটা ধরে নি বহিঃপ্রকোষ্ঠ। আর অন্তঃপর্দার ভেতরে একটা প্রকোষ্ঠ, এটাকেই আমরা বলছি ধাত্র বা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আর এটা আরেকটা কি বলা যেতে পারে? অন্তঃপ্রকোষ্ঠ। ঠিক আছে? তাহলে এই যে পাইরুভেটে জারকীয় ডিকার্বক্সিলেশন, অর্থাৎ পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোহে তৈরি হওয়াটা কোথায় ঘটবে? এই ধাত্রের মধ্যে। তাহলে এই পুরোটাই যদি আমি একটা কোষ আঁকি, ধরো এটা কোষ, এটা কোষের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে ঘটেছে কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা ঘটেছে সাইটোপ্লাজমে। এখানে তৈরি হয়েছে কি? এখানে তৈরি হয়েছে পাইরুভেট, পিভি লিখলাম, পাইরুভেট। পাইরুভেট এবার চলে যাবে কোথায়? এই ধাত্রের মধ্যে গিয়ে তৈরি করবে অ্যাসিটাইল কোয়ে। কার সাহায্যে? পাইরুভিক ডিহাইড্রোজিনেজ উৎসেচক কোএনজাইম এ এর সাহায্য নিয়ে তৈরি করবে কি? অ্যাসিটাইল কোয়ে। এখানে লিখে দিলাম অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে? এখানেই আবার হবে কি? ক্রেবস চক্র। তার মানে গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, পাইরুভেটে জারকীয় ডিকার্বক্সিলেশন এবং ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে। কিন্তু সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমেরিক অ্যাসিড তৈরি হওয়ার এই প্রক্রিয়াটার জন্য যে উৎসেচক লাগে সেটা থাকে অন্তঃপর্দায়। সুতরাং এই বিক্রিয়াটা হবে অন্তঃপর্দায় মাইটোকন্ড্রিয়া। তখন আসবো যখন পড়াবো। তাহলে এটা পড়ালাম যে কোথায় কোন কোন পর্যায়গুলো সংঘটিত হয়। এবার দেখো এখানে আরেকটা জিনিস বলতে হবে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় NAD+ বিজারিত হয়ে NADH2 বা NADH+H+ গঠন করে। ঠিক আছে? এটা সম্বন্ধে আমরা জানি, আগের দিন পড়েছি গ্লাইকোলাইসিসে। দেখো এবারে
ঢুকে গেলাম ক্রেবস চক্রে। অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করলো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সব লেখা রয়েছে, তোমরা একটু ভালো করে দেখো। অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করলো এবং অলরেডি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে উপস্থিত অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে মিলে তৈরি করলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন যুক্ত, আর অ্যাসিটাইল কোয়ে কি বলেছি 2 কার্বন যুক্ত। সুতরাং 2 কার্বন আর 4 কার্বন মিলে তৈরি করলো 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড। প্রথম উৎপাদিত যৌগ ক্রেবস চক্রের সাইট্রিক অ্যাসিড, সেই জন্য ক্রেবস চক্রকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। বা সাইট্রিক অ্যাসিডে 3টে কার্বক্সিল মূলক থাকে বা বর্গ থাকে, COO এইভাবে লিখতে হয়। কটা থাকে? 3টে থাকে। সেই জন্য এই চক্রের আরেক নাম TCA চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। তাহলে এটা এখানে লিখে দিই, ক্রেবস চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র TCA বা সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিড চক্র। ঠিক আছে, তাহলে ক্রেবস চক্রের আরেক নাম ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA বা সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে দেখো এখানে সাইট্রিক অ্যাসিড পেলাম, প্রথম উৎপাদিত যৌগ। এখানে এক অণু জলের প্রয়োজন হচ্ছে এই বিক্রিয়াটা ঘটাবার জন্য। এবার সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। পরপর যৌগগুলোর নামটা একটু মনে রাখতে হবে, আর কিছু করার নেই। এখানে এক অণু জল বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বিয়োজিত হচ্ছে, পাচ্ছি আমরা। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যখন অক্সালো সাকসিডিক অ্যাসিড তৈরি হবে, তখন আবার একটি NAD+ বিজারিত হয়ে তৈরি করবে NADH+, H+। অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হবে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। দেখো অক্সালো সাকসিনিক অ্যাসিড পর্যন্ত সব যৌগগুলো ছিল কি 6 কার্বন যুক্ত, লেখা রয়েছে। এখানে প্রথম আর এক অণু কার্বনের ঘাটতি দেখতে পাচ্ছি, কারণ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড 5 কার্বন যুক্ত। তাহলে কি হবে? আর এক অণু, এখানে এক অণু কার্বন ডাই অক্সাইড চলে গেছিল, এখানে আরেকবার আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। দিয়ে লিখবো, লাল দিয়ে লিখি, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। কার্বন ডাই অক্সাইড হিসাবটা আমাদের লাগবে, কারণ আমরা 6 অণু কার্বন ডাই অক্সাইড পাবো। কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হলো সাকসিনিল কোএ। NAD আবার NAD+ আবার বিজারিত হবে NADH+ H+ তৈরি করলো। এখানে আবার এক অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। তাহলে এদিকে লিখছি আমরা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। সাকসিনিল কোয়ে থেকে তৈরি হবে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিল কোয়ে থেকে তৈরি হবে কি? সাকসিনিক অ্যাসিড। এখানে যে এনার্জি রিলিজ করবে তার জন্য জিটিপি পিয়ার সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে কি? জিটিপি। আমরা এটিপি জানি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর জিটিপি কি? গুয়ানোসিন ট্রাইফসফেট। এ আলটিমেটলি তৈরি করবে কি? এটিপি।
তাহলে আমরা ক্রেবস চক্রে এটিপি প্রথম পেলাম। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরির সময় FAD বিজারিত হয়ে তৈরি করবে FADH2। এখানে কিন্তু NAD নয়, FAD বিজারিত হয়ে FADH2 তৈরি করছে। FAD এর ফুল ফর্ম, GTP এর ফুল ফর্ম আমি পরে লিখে দিচ্ছি। ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হবে ম্যালিক অ্যাসিড, এখানে এখনো জলের প্রয়োজন হবে। দেখো এগুলো সব কিন্তু 4 কার্বন যুক্ত। ম্যালিক অ্যাসিড পুনরায় আবার তৈরি করবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখানে NAD বিজারিত হয়ে তৈরি করবে NADH প্লাস H প্লাস। তাহলে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো, আবার সে অ্যাসিটাইল কোয়ের সঙ্গে বিক্রিয়া করে আবার চক্রটি পুনরায় আবর্তন করবে। সুতরাং সেই জন্য এটা একটা চক্র, পুনরায় আবর্তন হচ্ছে। এখন দেখো এখনো অ্যাসিটাইল কোয়ে থেকে এইগুলো আমরা পেলাম, মানে কতগুলো NADH পেলাম, কতগুলো ATP পেলাম, এগুলোর হিসেব পেলাম। কিন্তু আমরা কি জানি পাইরুভেট 2 এনও তৈরি হয়েছে, তার মানে চক্রটা আবার ঘুরবে। ক্রেবস চক্রটা দুবার ঘুরলেই তবে আমরা সবাত শ্বসনের যে প্রয়োজনীয় 6 অণু কার্বন ডাই অক্সাইড পাবো এবং এটিপির হিসেব মেলাতে পারবো। তাহলে দেখো কোন কার্বন ডাই অক্সাইডের হিসেবটা আগে করি, তারপর এটিপির হিসেব করব। আগে দিয়ে আমরা গ্লাইকোলাইসিসে এটিপির হিসেব করেছি। এখানে দেখো কয় অণু NADH তৈরি হচ্ছে, 1 অণু, 2 অণু, 3 অণু। তাহলে এখানে লিখি, এই কোষের ছবিটা মুছে দিচ্ছি, না হলে লিখতে অসুবিধা হবে। আমরা করব এবার। আচ্ছা আগে এটা ফুল ফর্মটা লিখে দিই। FAD হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। FAD ফুল ফর্ম। NAD টা জানো, আগে পড়িয়েছি, ওটা লিখলাম না। GTP কি? গুয়ানোসিন ট্রাইফসফেট। ATP জানো, ওটা লিখলাম না, ঠিক আছে। তাহলে FAD আর GTP এর ফুল ফর্ম লিখলাম। এবার আমরা ATP হিসাব করব। এটা বক্সের মধ্যে রাখি। দেখ কয় অণু NADH2 তৈরি হচ্ছে বা NADH প্লাস H প্লাস, এটাকে একসাথে বলছি NADH2। 1 2 3, একবার আবর্তনে, ঠিক আছে। চক্রটা একবার ঘুরছে, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে কটা তৈরি হচ্ছে, তাহলে 3টে NADH2, একটা FADH2 আর ATP কটা? একটা, কারণ GTP টা পরে ATP কনভার্ট হবে, তাহলে ATP একটা ATP, ঠিক আছে। তাহলে দেখো চক্রটা একবার ঘুরেছে, এগুলো পেলাম, কিন্তু চক্রটা তো দুবার ঘুরবে, কারণ আরেকটা পাইরুভেট আবার অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, আবার এই চক্রটা ঘুরবে। তাহলে এটাকে সবটা থেকে 2 দিয়ে গুণ করে দিই, ইনটু 2 তাহলে কটা হলো? 3 দুগুণে 6 NADH2 2 FADH2 আর 2 ATP। তারপর আমরা ATP হিসেব করব। তার মানে NADH2 আর FADH2 থেকে কটা করে ATP পাবো আমরা দেখি। আগের দিন আমরা বলেছি 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাই, তাহলে এখানে 6টা আছে, তাহলে কি হবে? ব্র্যাকেটে লিখছি 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাই, তাহলে 3 দিয়ে গুণ করলাম, 3 6 18টা ATP পাবো। মনে রাখ কথাটা, 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাবো, তাহলে 6টা আছে, 3 6 18টা ATP। আবার 1 অণু FADH2 থেকে 2 অণু ATP পাই, তাহলে 2 দিয়ে গুণ করলাম, 2 দুগুণে 4টে ATP।
আর এখানে অলরেডি দুটো এটিপি পেয়েছি, তাহলে এখানে 2 এটিপি লিখে এবারে যোগ করব কটা এটিপি পেলাম। 4 2 6 আর 8 কত হবে 14, 8 9 10 14 4 হাতে 1 2 24টা এটিপি পেয়েছি। ঠিক আছে, তাহলে ক্রেবস চক্রে এটিপি পেলাম কটা 24টা। গ্লাইকোলাইসিসে কটা পেয়েছিলাম মনে আছে 8টা। এবার এখানে দেখো পাইরুভেটের জারকীয় ডিকার্বক্সিলেশনটা গ্লাইকোলাইসিসেও পড়ছে না, ক্রেবস চক্রেও পড়ছে না, কিন্তু এখান থেকে আমরা এক অণু NADH2 পাচ্ছি। কারণ কি, এক অণু পাইরুভেট থেকে এক অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, তার মানে আবার পাইরুভেট আর এক অণু পাইরুভেট থেকে আবার অ্যাসিটাইল কোয়ে আরেক অণু তৈরি হবে, তার মানে এখানে দুটো পাবো, এখানে একটা আর এই বিক্রিয়া একটা, তাই তো? তাহলে একটা দুটো, এটা কি ক্রেবস চক্র, লিখে দিলাম ক্রেবস চক্র এটিপি পাচ্ছি। পরেরটাই কি পাইরুভেটের জারকীয় ডিকার্বক্সিলেশন। এখানে কটা, এখানে এটিপি ডাইরেক্ট পেলাম না, পেলাম কি NADH2 কটা পেয়েছি, দুটো পাইরুভেট থেকে দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে, তার মানে দুটো পেয়েছি। একেবারে লিখে দিলাম 2 অণু NADH2, তার মানে কত, প্রত্যেকটা থেকে 3টে, দুটো থেকে 3 দুগুণে 6টা এটিপি। গ্লাইকোলাইসিসে কটা পেয়েছি মনে আছে, লিখে দিই গ্লাইকোলাইসিসে কটা পেয়েছিলাম, একেবারে লিখে দিই, ওখানে পেয়েছিলাম 8টা এটিপি। এখন আর হিসেব করবো না, হিসেব করা হয়ে গেছে, হিসেব করার ভিডিও আছে। তাহলে মোট কত এটিপি দেখো, এখানে ব্র্যাকেটে লিখছি মোট এটিপি। কটা দেখো, প্রথমে 24টা, 24 প্লাস 6 প্লাস 8, তাহলে কত হলো 24 আর 6 30 আর 8 38, তাহলে মিলে গেল। আমরা জানি কি, প্রথমে লিখে দিয়েছিলাম ইকুয়েশনে সবাত শ্বসনে 38 অণু এটিপি পাবো, তাহলে এই 38 অণু এটিপি আমাদের মিলে গেল। এবার কার্বন ডাই অক্সাইডের হিসাবটা করি। দেখো এখানে এক অণু কার্বন ডাই অক্সাইড পেয়েছি, কখন, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময়। এটা আবার এটা ঘটবে, তার মানে 2 অণু, আবার আরেক অণু পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, তাহলে একটা আর একটা দুটো কার্বন ডাই অক্সাইড। কোথায় লিখি, এই জায়গায় ছোট করে লিখে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড। প্রথমে দুটো পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, অর্থাৎ পাইরুভেটের জারকীয় ডিকার্বক্সিলেশনের সময় দুটো পেলাম, একটা দুটো কার্বন ডাই অক্সাইড, প্লাস গ্লাইকোলাইসিসে আমরা কোনো কার্বন ডাই অক্সাইড পাইনি, মানে বৈশিষ্ট্যই বলে দিয়েছি যে গ্লাইকোলাইসিসে কোনো কার্বন ডাই অক্সাইড আমরা পাই না। এখানে দেখো কার্বন ডাই অক্সাইড পেয়েছি, লাল দিয়ে লেখা আছে একটা দুটো, কিন্তু এই চক্রটা একবার ঘুরেছে, আরেকবার ঘুরবে, অ্যাসিটাইল কোয়ে আবার আরেকবার ঘুরবে, তার মানে এই দুটো পরের চক্রে আর দুটো, তাহলে দুটো দুটো চারটে কার্বন ডাই অক্সাইড। তাহলে মোট কত হলো, 4 আর 2 6 অণু কার্বন ডাই অক্সাইড। আমরা ইকুয়েশনে দেখেছি যে এক অণু গ্লুকোজের জারণে 6 অণু কার্বন ডাই অক্সাইড আমরা পাই। তাহলে কার্বন ডাই অক্সাইড হিসেবেও মিলল, এখানে দুটো, কারণ পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে একবার হলো, আবার আরেকটা পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হবে, দুটো, এই চক্রটা দুবার ঘুরবে, একবার আবর্তনে দুটো কার্বন ডাই অক্সাইড হয়েছে, আর একবার আবর্তনে 4টে, এই 4টে আর এই দুটো 6টা। ঠিক আছে, তাহলে
দেখে নাও ক্রেবস চক্রটা সম্পূর্ণ করা হলো।